হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বগমান কিটো উইথ সুদেশনা। নতুন একটা দিন, নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি, হোয়াট আই ইট ইন আ ডে কিটো। তো আজকেও আমি শেয়ার করবো আমি সারাদিনে কী কী খাচ্ছি কিটো ডেতে। তো আজকে স্যাটারডে, আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, তো আমি আর বেশি কিছু ঝামেলায় যাইনি। প্লেন আমাদের যেরকম গ্রিন টি আর ওর জন্য ব্ল্যাক টি করি সেরকমই করেছি, আর তার সাথে ডিম সিদ্ধ কিছু করে নিয়েছি। এখানে 4টে ডিম সিদ্ধ রয়েছে, দুটো দুটো করে আমরা খেয়ে নেবো। তো এটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে, যেহেতু একটু লেট হয়ে গেছে তাই জন্য আর হেভি কিছু করছি না। সবার প্রথমে একটা গুড নিউজ, সেটা হচ্ছে যে ফাইনালি আমার ওয়েট এখন 79-এর ঘরে ঢুকে গেছে। আজকে সকালে ওয়েট করলাম 79.3 আই গেস এসছে, তাই না? 79.3 আমার ওয়েট এসছে আজকে সকালে। অনেকের জন্য এটা খুব সাধারণ ব্যাপার হতে পারে, বাট আমার জন্য খুব একটা মানে কি বলবো অ্যাডভেঞ্চার টাইপের একটা ট্রিপ ছিল। বিকজ লাস্ট 2 মাস ধরে আমার ওয়েট 82, 83, 80 হয়ে আবার 82, 83-তে চলে যাচ্ছিলো। তো এই জিনিসটা অনেকের ক্ষেত্রেও হয়ে থাকে যে ওয়েট একটা জায়গায় এসে স্টল করে যায়, একটু কমে আবার বেড়ে যায়। আগেও এরকম জিনিস হয়েছে, যখন আমি 90 থেকে 80-র ঘরে ঢুকছিলাম তখন ঠিক সেম জিনিসটাই আমি ফিল করেছি। তো এখন ফাইনালি আজকে আমার ওয়েট 79-এ ঢুকে গেছে, তো আই এম ভেরি হ্যাপি। আর আমার লাইফে এটা সেকেন্ড টাইম যখন আমার ওয়েট 70-র ঘরে ঢুকলো। ফার্স্ট যখন আমার ওয়েট 70-র ঘরে ছিল তখন আমার বয়স ছিল, মানে আমি তখন ক্লাস 7-এ পড়তাম। আমার এটা মনে আছে, কারণ আমি মায়ের সাথে একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আমার মা চেক আপের জন্য যেত, এবং মায়ের সাথে আমি সেখানেই যেতাম। সেখানে গিয়ে আমি ফার্স্ট আমার ওয়েটটা চেক করাই ডাক্তারের চেম্বারে, এবং ওই ডাক্তারের থেকে যে রিয়াকশানটা আমি পাই যে এই বয়সে তোর 75 কেজির মতন ওয়েট, তুই কী করবি, তুই শিগগিরই ওজন কমা, হাঁটতে যা, এক্সারসাইজ কর, নানান রকম টিপস পেয়েছিলাম ওনার কাছ থেকে। তো যাই হোক, তারপর ভয় আর লজ্জায় আমি কোনোদিনও ওয়েট চেক করিনি। বাড়িতে ওয়েইং স্কেল ছিল না, তাই সেটা তো করা সম্ভব নয়। করতে হলে আমাকে কোনো একটা মেডিকেল স্টোরে গিয়ে করাতে হতো বা কোনো ডাক্তারের চেম্বারে। সেটা কখনোই আমার ওই সাহসটা আমার কখনোই হয়নি যে আমি গিয়ে একটা জায়গায় ওয়েট চেক করবো। ইভেন মেট্রো স্টেশনে যে ওয়েইং স্কেলের মেশিনগুলো থাকে, যেটাতে পয়সা দিলে আপনাকে টিকিট দিয়ে দেবে ওয়েইং কত ওয়েটের, সেটা তো আমি কখনো ভয়ে উঠিনি। আমি যখন ক্লাস 10 বা 11-এ পড়ি তখন একটা জিম জয়েন করি, আমার বাড়ির পাশেরই একটা জিম জয়েন করি, এই লোকেদের কথাতে যে কিছু তো করে নে, জিম করলে রোগা হয়ে যাবি। তো সেটাতে আমি জিমে জয়েন করি তাদের কথায়। জিম জয়েন করে যখন আমার ওয়েটটা চেক করলাম তখন আমার ওয়েট এলো 95 কেজিস। 74-75 থেকে ডিরেক্ট 95 কেজি যে জাম্পটা ছিল, এতটাই শক হয়ে গেছিলাম যে আমার বলার নয় যে এত বেশি কি করে বেড়ে গেল। কিন্তু জিম করার পরেও, জিম করার সত্ত্বেও আমার ওয়েট কমেনি। খালি জিম নয়, আমি আরও অনেক কিছু ট্রাই করেছি, যেমন নানান রকম সাপ্লিমেন্টস পাওয়া যায়। আই থিঙ্ক কলকাতায় খালি না, আরও অনেক জায়গাতে, ইন্ডিয়ার নানান রকম জায়গাতে বড় বড় কোম্পানি সাপ্লিমেন্টস বের করে, যেগুলো জলে গুলে খেলে আপনি রোগা হয়ে যাবেন, আপনার আর খাওয়া দাওয়ার কোনো কিছু দরকার নেই। তাতেও কোনো আমি ফল পাইনি। এছাড়াও একটা বড় কোম্পানি রয়েছে, টিভিতে অ্যাড দেয়, বলে যে আসলে ওনার কোম্পানি জয়েন করলে, ওখানে যদি আপনি কোনো ওনাদের কোনো একটা কি বলে ওটাকে, কোনো একটা কোর্স, হ্যাঁ কোনো একটা কোর্স করতে হবে, সেগুলোতে জয়েন করলে আপনি আপনার ওয়েট লস হবে, বডি স্লিমিং কোর্স অ্যাকচুয়ালি। তো সেগুলো আমি করে দেখেছি, আমার মা তার পিছনেও টাকা খরচা করেছে, কিন্তু ওতে কিছুই হয় না। খালি যেটা হয় সেটা হচ্ছে যে ইনিশিয়াল ডেজে ওরা আপনার শরীরের ওয়াটার ওয়েটটা বের করে দেবে মেশিনের সাহায্যে, বাট আদারওয়াইজ কিচ্ছু না। যতদিন না আপনারা বুঝবেন যে মুখটা বুঝে খেতে হবে, আপনি যেই ডায়েটই করুন না কেন, আপনি ইদার এই কিটো হাই ফ্যাট লো কার্ব ডায়েট করুন, বা আমরা নর্মালি যেটা করে থাকি লো ফ্যাট হাই কার্ব মডারেট প্রোটিন ডায়েট, সেটা করুন। আপনি যেটাই করুন না কেন, আপনাকে এটা বুঝতে হবে যে যতক্ষণ আপনি ঠিক মতন খাচ্ছেন ততক্ষণ আপনার ওজন কমবে না। হ্যাঁ, এক্সারসাইজ করলে ওজন অবশ্যই কমে, কিন্তু তার সাথে যদি আমরা ঠিক খাবারটা না খাই তাহলে কিন্তু ওজন কমবে না। আর যদি কমেও তাহলেও কিন্তু সেটা বেশি দিন আপনি ওটাকে সাস্টেন করতে পারবেন না, আপনার আবার কিছু মাস বাদেই আপনার ওই ওয়েটটা দেখবেন ফিরে চলে এসছে। তাই এই জায়গাটা বুঝতে আমার একটু বেশি সময় লেগে গেল, কিন্তু নেভার মাইন্ড, অ্যাটলিস্ট আমি এই জায়গায় পৌঁছতে তো পারলাম। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি ওয়েট কমার ব্যাপারটাকে নিয়ে কারোর সাথে ডিসকাস করবো, এরকমভাবে ভিডিওস বানাবো। কারণ আমি হচ্ছি এমন একটা মানুষ যে সারাদিন এই ওয়েট সারাটা জীবন এই ওয়েট নিয়ে স্ট্রাগল করে এসছে। ওয়েট কি বলবো,
এই আজকে যে 79-এ ঘরে ঢোকা, এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্টের থেকে কিছু কম না। আমি কোনোদিনও ধারণা করতে পারিনি আমার ওয়েট আমি 70-র ঘরে দেখতে পারবো। এখন আমার টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট 70-তে আসা। আমি জানি না, হয়তো সময় লাগবে অনেকটাই, এবং আমি কোনো কিছু তাড়াহুড়া করতে চাই না। আস্তে ধীরে কমুক, যাতে এটা আমার মানে লাইফ লং আমার সাথে থাকতে পারে। এরকম না হোক যে আমি 5 মাস 6 মাস করলাম, তারপর ছেড়ে দিলাম এবং তারপর আমার ওয়েটটা আবার আস্তে আস্তে বেড়ে গেল। তো একটা নিজেকে ব্যালেন্স ডায়েটের মধ্যে রাখা, যে মানে আমি যাতে এই ওয়েটটাকে মেনটেন করতে পারি, যাতে আবার আমার ওয়েটটা না বেড়ে যায়, সেই চেষ্টাটাই করা। তো এখন আগে আমরা ব্রেকফাস্টটা করে নিই। আমরা লাঞ্চে আজকে একটু স্পেশাল, মানে স্পেশাল সেরকম কিছু না, ডিনারে আমি স্পেশাল একটা কিছু করবো বলে ভেবে রেখেছি। তো একেবারে লাঞ্চ টাইমে আপনাদের সাথে দেখা করছি। এখন আমি লাঞ্চ প্রিপেয়ার করতে কিচেনে চলে এসেছি। আজকে লাঞ্চে আমি কিটো উপমা বানাবো। উপমাতে নর্মালি আমরা সুজি ব্যবহার করে থাকি, কিন্তু সুজির জায়গায় আমি আজকে কলিফ্লাওয়ার ইউজ করবো। আমি অলরেডি গ্রেট করে রেখেছি কলিফ্লাওয়ার। চলুন রান্নাটা শুরু করে নিই। রান্না আমার রেডি হয়ে গেল। এবার আমি স্নান করে একবারে লাঞ্চ করতে বসবো। লাঞ্চ টাইমে আপনাদের সাথে কিটো রিলেটেড একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। স্নান করে একেবারে লাঞ্চ নিয়ে বসে গেছি। আমার কিটো উপমা বা কলিফ্লাওয়ার উপমা যেটাই বলবেন সেটা এখন রেডি। কিন্তু খাবার শুরু করার আগে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সকালবেলা আমি যে কথাটা বলছিলাম যে আমি এই ওয়েট স্টল, এই প্রবলেমটা খুবভাবে ফেস করেছি কিটো ডায়েটের ক্ষেত্রে। আর এটা খুব স্বাভাবিক, অনেকেই ফেস করে থাকে। এই ওয়েট স্টলের প্রবলেমটা হওয়ার অনেক রকমের কারণ হতে পারে। যারা আমার ভিডিও দেখে কিটো ডায়েট করা শুরু করেছেন, অর্থাৎ এখনও অবধি ধরুন 1 থেকে 1.5 মাসই হয়েছে কিটো ডায়েট করেছেন, তারা যদি আমার ম্যাক্রোসের ভিডিওটা ভালো করে দেখে কিটো ডায়েটটা শুরু করে থাকেন, তাহলে আপনারা এই ওয়েট স্টলের প্রবলেমটা আপাতত ফেস করছেন না হবে। কিন্তু যারা ধরুন 3 থেকে 4 মাসের ওপর কিটো ডায়েট ফলো করছেন, তাদের হয়তো অনেকেই আপনারাই কিটো মানে এই ওয়েট স্টলের প্রবলেমটা এখন ফেস করছেন। তাদের জন্য বলি, আপনারা প্লিজ পারলে একবার গিয়ে আমার ম্যাক্রোস ক্যালকুলেশনের ভিডিওটা দেখুন। তার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখতে পারেন। এই ম্যাক্রোস ক্যালকুলেশনটা ভীষণ ইম্পর্টেন্ট কিটো ডায়েটের ক্ষেত্রে। পুরোপুরি এই ম্যাক্রোটা ডিপেন্ড করছে আমাদের ওজনের উপর। প্রথম হলো, আমাদের যখন ওজন কমা শুরু হচ্ছে, তখন অনেক সময় অনেকে ভাবে যে ম্যাক্রো মানে আমরা যদি আমাদের ক্যালোরি ইনটেকটা একদম কম রাখি, তাহলে হয়তো আমরা একসাথে অনেকটা ওয়েট লস করব। কথাটা কিছুটা ঠিক। আপনারা হয়তো যদি আপনাদের ক্যালোরি ইনটেকটা, যদি আপনাদের ইনটেক হওয়া উচিত 1300 বা 1400 এবং আপনারা 1100 বা 1200 ক্যালোরি ইনটেক করছেন, সেক্ষেত্রে হয়তো ইনিশিয়ালি আপনাদের বেশ কিছুটা ওয়েট লস হবে। কিন্তু তারপর কিছু মাস বাদে, মানে অর্থাৎ 1 থেকে 2 মাস বাদে গিয়ে দেখবেন যে আপনাদের ওয়েট লস প্রায় বন্ধ হয়ে গেছে। তার মেন রিজন হলো আমাদের শরীরে কম ক্যালোরিতেই শরীরকে চালানোর যে একটা হ্যাবিট, সেটা করে নিচ্ছে। অর্থাৎ আমার শরীর ওটাতেই অভ্যস্ত হয়ে যাচ্ছে, যেটা আমরা একদমই চাই না। অর্থাৎ প্রথম দিকে একটা ওয়েট লস হবে, কিন্তু তারপর ওটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তার থেকে বেটার আমরা যদি ইনিশিয়াল ডেসে আস্তে আস্তে যদি ইনিশিয়াল মানে হাই ক্যালোরি থেকে যদি আস্তে আস্তে ক্যালোরিটা কমে আমাদের ওজনের সাথে সাথে, তাহলে কিন্তু আমাদের ওয়েট লসটা কনসিস্টেন্ট থাকবে। অর্থাৎ হঠাৎ করে ওয়েট লসটা বন্ধ হয়ে যাবে না। তাই যখন আপনারা শুরু করবেন, ম্যাক্রো ক্যালকুলেশনটা ঠিকভাবে করুন। 20% ক্যালোরি ডেফিসিয়েন্ট রেখে শুরু করুন, তাহলে দেখবেন থ্রু আউট জার্নি আপনাদের কিটো জার্নিতে ওয়েট লস হচ্ছে। এবার আপনাদের প্রথম দিকে ধরুন 5 কেজি ওয়েট লস হলো, তো 5 কেজি যখনই ওয়েট লস হলো, তখন আপনারা আবার রিক্যালকুলেট করুন ম্যাক্রোস। ফলে আপনাদের দেখবেন এইবার গোল ইনটেকটা, ক্যালোরি গোল ইনটেকটা আস্তে আস্তে কমছে। তো আমাদের কী হবে, ক্যালোরি গোল ইনটেকটাও কমছে এবং তার সাথে সাথে ওয়েটটাও কমছে। আমাদের শরীরের একটা নতুনভাবে, মানে প্রত্যেকবারই আমাদের শরীর একটা নতুন মানে ক্যালোরি গোল পাবে। তাহলে কি আমাদের শরীর আস্তে আস্তে চেষ্টা করবে আরেকটু কম, আরেকটু কম, আরেকটু কমে অ্যাডজাস্ট করার। তাহলে আমাদের ওয়েট লসটা স্টল হবে না। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ওয়েট তো কমছে, তার সাথে সাথে আমাদের শরীর কিন্তু মাসেলও তৈরি করতে থাকে।
এবার মাসেলের একটা 5 কেজির মাসেল আর একটা 5 কেজির ফ্যাট সেল দেখতে কিন্তু মানে একদমই আলাদা হয়। ওয়েট সেম হলো, একটা 5 কেজির মাসেল হয়তো এইটুকু দেখতে হবে, কিন্তু একটা 5 কেজির ফ্যাট সেল হয়তো অনেক বড় হবে। তো আমাদের হয়তো মানে ওয়েইং স্কেলে আমরা হয়তো দেখতে পাচ্ছি না যে আমাদের ওজনটা কমছে, বাট আপনারা যে জামা কাপড়গুলো রেগুলার পরছেন বা যে জামা কাপড়গুলো আপনাদের টাইট হয়ে গেছিলো সেই জামা কাপড়গুলো পরে দেখুন, দেখতে পারবেন যে আপনাদের হ্যাঁ ওয়েট কমছে না, কিন্তু আপনারা কিন্তু অ্যাকচুয়ালি ইঞ্চ লস করছেন, অর্থাৎ আপনারা রোগা হচ্ছেন। তো মানে এই ওয়েট কমছে না বা ওয়েট স্টল হয়ে গেছে বলে হতাশ হবে না। আমার কিন্তু প্রায় 2 মাস এই 82 থেকে 79 আসতে আমার প্রায় 2 মাস লেগে গেল, কারণ আমার ওয়েট একবার 80-তে আসছে, আবার বেড়ে যাচ্ছে, আবার আসছে, আবার বেড়ে যাচ্ছে, এর থেকে 2 থেকে 3 বার হলো। কখনো আমাদের শরীর একটু বেশি পরিমাণে জল মানে ওয়াটার হোল্ড করে ফেলে, আবার কখনো ওই জলটা রিলিজ করে ফেলে, তো এটা পুরোপুরি শরীরের উপর ডিপেন্ড করছে। তো আপনারা মানে ডিমোটিভেটেড হয়ে যাবেন না যে ওয়েট কমছে না বলে আমরা কিটো ডায়েট ছেড়ে দিলাম। আপনারা করতে থাকুন, নিশ্চয়ই ওয়েট কমবে। আরও একটা জিনিস রয়েছে যেটা আমি এই মুহূর্তে আমার চ্যানেলে মানে ডিসকাস করতে চাইছি না, কারণ আমার চ্যানেলটা যথেষ্ট নতুন, আর কিটো ডায়েটেরই এখনও সমস্ত কিছু আমার মানে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি স্টেপ বাই স্টেপ যাব। আপনাদের যদি মানে সেই বিষয় নিয়ে মানে আরও কিছু জিনিস নিয়ে যদি জানার থাকে বা ওয়েট মানে এই কথাগুলো যেগুলো আমি বললাম, এতেই আশা করছি আপনারা মানে দেখতে পাবেন যে আপনাদের যে ওয়েট স্টল সেটা আস্তে আস্তে আবার কেটে আপনারা ওয়েট কমতে শুরু করবেন। কিন্তু তারপরেও যদি না হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমি ইনস্টাগ্রাম এবং টুইটারে আমার দুটো অ্যাকাউন্ট খুলে দিয়েছি ভঙ্গন কিটো নাম দিয়ে, আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করুন, আমি নিশ্চয়ই আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো। এছাড়াও আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিতে পারেন, আমি সেগুলোরও আপনাদের আনসার করে দেবো। তো আপাতত এখন আমি লাঞ্চটা সেরে নিই, ইচ্ছা আছে আজকে আপনাদের ছাদে নিয়ে যাওয়ার। আজকে ওয়েদারটা বাইরে খুব ভালো আছে, তো আমাদের ছাদের ওপরের ছাদটা যেটা বলেছিলাম আগের দিন সেটাতে আজকে নিয়ে যাওয়ার। তো এখন আমি আপাতত লাঞ্চটা করে নিই। ছাদে এসে গেছি, এখন আর গাছগুলোতে সেভাবে জল দিতে হচ্ছে না, কারণ রোজই চেন্নাইতে প্রায় বৃষ্টি হচ্ছে, আর আমার লঙ্কা গাছটা হয়নি, হবেও বলে মনে হচ্ছে না। যাই হোক, আমরা এখন ওপরের ছাদে চলে যাই একেবারে, চলো। আমরা ছাদে এসে গেছি এখন, আমি এই ছাদটার কথাই বলছিলাম, আমার এই জায়গাটা দারুণ লাগে। আমরা জেনারেলি এত আগে আসি না, মানে আমরা আরেকটু পরে আসি, এই 6:30 নাগাদ আসি। অ্যাকচুয়ালি চেন্নাইতে রোদটা একটু লেটেই মানে সন্ধ্যাটা একটু লেটে হয়, তাই আমরা একটু লেট করেই আসি, ওটাই বেশি ভালো লাগে। বাট আজকে যেহেতু শ্যুট করবো ভাবলাম, তো শ্যুট করতে গেলে তো আমার আলো চাই, আর এই ন্যাচারাল লাইটের থেকে বেটার কিছু নয়। চেন্নাইতে আমি এখন প্রায় 3 বছর রয়েছি, 3 বছর হলো আমার বিয়ে হয়েছে, তো চেন্নাইতে আমি 3 বছর রয়েছি। কলকাতা চেন্নাইয়ের মধ্যে আমি খুব একটা ডিফারেন্স পাইনি অ্যাকচুয়ালি, সত্যি বলতে গেলে। মানে খাওয়া দাওয়াটা ডিফারেন্ট বটেই, কিন্তু আমরা কলকাতায় যেমন বাড়িতে ইঁচড়, ভাড়ালি, মোচা সব নানান রকম ধরনের খাবার খেয়ে থাকি, এই সব কিছুই চেন্নাইতে পাওয়া যায়, খুব ইজিলি অ্যাভেলেবেল মার্কেটে। হ্যাঁ, এরা বানায় অন্যভাবে, আমরা অন্যভাবে বানাই, কিন্তু সব কিছুই অ্যাভেলেবেল। মাছেরও যেমন হ্যাঁ কলকাতায় যেরকম ভ্যারাইটি আছে সেটা এখানে চেন্নাইতে নেই, বাট হ্যাঁ রুই, কাতলা, তেলাপিয়া, চিংড়ি মানে যেগুলো আমরা ইউজুয়ালি খেয়ে থাকি সেই মাছগুলোও পাওয়া যায়। কিন্তু যেটা একটা সত্যি কথা বলতে গেলে মেন ডিফারেন্স যেটা আমি ফিল করি, যে মানুষের নজরটা খুব আলাদা। কলকাতাতে যেমন ক্রিটিসাইজটা খুব মানুষ তাড়াতাড়ি করে, তাছাড়া যেটা কলকাতায় আমি নিজে দেখেছি, আমার বাড়ি যেখানে বাবার বাড়ি, সেখানে আমাদের বাড়ির পিছনেই একটা স্কুল আছে ছেলেদের, বয়েজ স্কুল আছে, সেকেন্ডারি বয়েজ স্কুল। তো সেখানে দিয়ে রাস্তা দিয়ে মেয়েরা পাস করলে এই ছেলেদের টোন টিটকারি মারার ব্যাপারটা কিন্তু রয়েছে, মানে এটা ডিনাই করা যাবে না। আর আমি যেহেতু ওরকম একটা এরিয়ায় থেকেছি, তো আমি তো জিনিসটা আরোভাবে লক্ষ্য করেছি। কিন্তু চেন্নাইতে আমি এখন যেখানে থাকি এই জায়গাটা মানে এটা ঠিক কলেজের পাশে, মানে আমার হাজব্যান্ড এখান থেকেই এই চেন্নাই থেকেই পড়াশোনা করেছে, বহু বছর চেন্নাইতে রয়েছে, তো এটা ওর কলেজ এরিয়া। এখান থেকে আমাদের ছাদ থেকে ওদের কলেজটা ইভেন দেখাও যায়। এবং আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে হলুদ রঙের বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে গার্লস হোস্টেল, এর পাশেই আরেকটা বিল্ডিং আছে, সেটা হচ্ছে বয়েজ হোস্টেল। আর আমাদের ফ্ল্যাটের ঠিক অপোজিট দিকে, মানে রাস্তার অপোজিট দিকে এই যে বড় বাড়িটা দেখছেন, সেটাও একটা হোস্টেলই হচ্ছে, ছেলেদের হোস্টেল। তো আমাদের বাড়ির মেন গেটের ঠিক অপোজিট এই হোস্টেলটা, হ্যাঁ একটা মেস। তো এত মানে 3 বছর ধরে যে রয়েছি আমি, এই রাস্তা দিয়ে হাঁটাচলা করি বা এখানে যাতায়াত করি, আমি কোনোদিনও ফিল করিনি যে কেউ খারাপ কোনো ইন্টেনশন নিয়ে কোনো কথা বলছে।
যদিও বা এখানকার ভাষা আমরা জানি না, বুঝি না, মানে অ্যাটলিস্ট আমি তো বুঝি না, আমার হাজব্যান্ড কিছুটা বোঝে, ও বলতেও পারে তামিল অনেকটা, কিন্তু একটা খারাপ ইন্টেনশন নিয়ে যদি কেউ কোনো কথা বলে আপনি কিন্তু ঠিক বুঝতে পারবেন যে আপনাকে কথাটা বলা হচ্ছে। এতদিন ধরে রয়েছি আমি কিন্তু কোনোদিনও দেখিনি কোনো ছেলে খারাপ ইন্টেনশন নিয়ে কোনো মেয়েকে কোনো কথা বলছে, নট লাইক আমাকে বলছে। এছাড়াও মেয়েদের হোস্টেলের বাইরে ছেলেদের আড্ডা, এই জিনিসটা এখানে আমি একদমই দেখি না। মানে কলকাতার কোনো হোস্টেল তো দূরের কথা, মানে কোনো মেয়েদের যদি কোনো মেস বা কোনো পিজিতেও থাকে সেখানেও দেখেছি ছেলেরা বাইরে বাইক নিয়ে বসে আড্ডা মারে, কিন্তু এখানে এত বড় একটা হোস্টেল রয়েছে আমি কোনোদিনও দেখিনি, তার পাশেই ছেলেদের হোস্টেল, কিন্তু কোনোদিনও দেখিনি যে ছেলেরা মেয়েদের হোস্টেলের বাইরে এসে বা আশেপাশে দাঁড়িয়ে আড্ডা মারছে। মানে এটা এদের কালচারেই নেই। এরা কিন্তু মেয়েদের ভীষণভাবে রেসপেক্ট করে। আর একটা জিনিস যেটা অটোতে, রাস্তাঘাটে অটো যখন উঠতাম, মানে এখন তো সবই বন্ধ, সবই স্বপ্ন প্রায় অটোতে চড়া, বাট মানে এটা সত্যি, মানে আমি নিজে শকড হয়ে গেছিলাম যখন আমি চেন্নাইতে প্রথম এসে এখানকার রাস্তাঘাটে অটো চলছে দেখছি, এবং অটোর মধ্যে যখন আমরা মেয়েরা উঠছি, যদি কোনো ছেলে পিছনে বসে থাকে অটোর, সে নিজে এসে সামনে বসে যাচ্ছে, মানে নিজে জায়গাটা ছেড়ে দিচ্ছে। কোনো ছেলেরা, মানে আমার মনে হয় মেয়েরা কমফোর্টেবল নয়, আমরা ফিল করি যে আমরা কমফোর্টেবল হব না ছেলেদের পাশে, অচেনা ছেলেদের পাশে বসতে, বাট আমার মনে হয় এখানকার ছেলেরা কমফোর্টেবল নয় অচেনা মেয়েদের পাশে বসতে। মানে ছেলেরা নিজে ইদার উঠে চলে যাচ্ছে, বা অটো ড্রাইভার নিজে ছেলেদেরকে ডেকে নিচ্ছে যে তোমরা সামনে চলে আসো। ইভেন এই জিনিসটা খালি অটোতে না, আমি ট্রেনে দেখেছি, মানে খুব সারপ্রাইজ হয়েছে যে ট্রেনে জেনারেল সিটের সামনে যদি মেয়েরা গিয়ে দাঁড়ায় তো লোকেরা সিট ছেড়ে দেয়। মানে সত্যি কথা বলতে গেলে লোকেরা সিট ছেড়ে দেয়। আমি মানে এরকম একবার না বহুবার দেখেছি, যে এটা একবার হয়েছে যে আমার জন্য লাকিলি হয়ে গেছে বা কিছু, এরকম না, এটা বহুবার আমি দেখেছি যে লোকেরা, মানে এখানকার সত্যি ছেলেরা কিন্তু মেয়েদেরকে ভীষণভাবে রেসপেক্ট করে। এটা আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মানে দেখেছি, এবং আমার এই জিনিসটা চেন্নাইয়ের ভীষণ ভালো লাগে। সন্ধে হয়ে গেল, ছাদ থেকেও চলে এলাম, এবার চা খাওয়ার সময় হয়ে গেছে। এখন আর চা বানানোটা দেখাবো না, কিন্তু এখন যেটা বানাবো সেটা হলো কিটো চানাচুর। চায়ের সাথে খাওয়ার জন্য কিছু তো একটা চাই। কিটো চানাচুর বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি আলমন্ডস, পাম্পকিন সিড আর পিনাট আর সেসমি সিড। তো পিনাটটা অ্যাকচুয়ালি কিটোতে খাওয়া বেশি উচিত নয়, খুব কম পরিমাণে পিনাট খাওয়া উচিত, কারণ পিনাটের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশ অনেকটাই থাকে। কিন্তু লকডাউনের বাজারে আমি সেরকমভাবে কোনো বাদাম পাইনি বলে পিনাটটা আমাকে ব্যবহার করতে হচ্ছে। তো আমি এখানে আগে সব কিছু মেজার করে নেব, বাকি যা বাদাম ইউজ করবো তার তুলনায় পিনাট আমি হাফ ব্যবহার করবো। এর মধ্যে তাহলে 100 গ্রাম পাম্পকিন সিড, 100 গ্রাম আলমন্ডস আর 50 গ্রামের মতন পিনাটস রয়েছে। সবার প্রথমে কড়াইতে ঘি দিয়ে দেবো। এই 1 থেকে 1.5 চামচের মতন ঘি, খুব বেশি লাগবে না, বাদাম তো অনেকটাই রয়েছে। এগুলো আমি একদিনে বানিয়ে রাখবো, কম করে 10 দিন এটা খাওয়া যাবে। একটুখানি জিরা ফোড়ন দেবো, খুব অল্প করে। এবার এই বাদামগুলো এর মধ্যে দিয়ে দেবো। যারা ভেজ কিটো করছেন তাদের জন্য এটা কিন্তু খুব ভালো প্রোটিন সোর্স, কারণ ভেজের ক্ষেত্রে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে একটু কিভাবে ভেজ আইটেম খাওয়া যেতে পারে প্রোটিনের ফুলফিল করার জন্য। এবার এর মধ্যে আমি 50 গ্রামের মতন সেসমি সিড অর্থাৎ তিল দিয়ে দেবো। এই চানাচুরে আপনারা আপনাদের পছন্দ মতন বাদাম মেশাতে পারেন, যে বাদামটা খেতে ভালো লাগে সেটা একটু বেশি দিলেন, যে বাদামটা খেতে একটু কম ভালো লাগে সেটা দিলেন না, কিন্তু খাওয়ার সময় খেয়াল রাখবেন আপনাদের ম্যাক্রোসটা যেন ক্রস না করে দেয়। এবার এর মধ্যে আমরা একটু নুন দিয়ে দেবো। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। লঙ্কা গুঁড়ো, এটা এখন প্রায় রেডি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চাট মশলা,
এখানে আমার কাছে রয়েছে 1 টিস্পুনের মতন চাট মশলা, এটা আমরা দিয়ে দিলাম। আমাদের মিক্সচার এখন প্রায় রেডি। এবার আমরা গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো, তারপরেই এটাকে আমরা কোনো ভালো এয়ারটাইট জারে ভরে রাখবো। আজকে চায়ের সাথে তাহলে আমরা এই চানাচুর বা মিক্সচারই খাবো। আমি এই চাটা খেয়ে একেবারে আপনাদের সাথে ডিনারের প্রিপারেশনের সময় দেখা করব। ডিনার কিন্তু আজকে একটু স্পেশাল আছে। সন্ধ্যে চা খাওয়া হয়ে গেছে, এবার এসে গেছি ডিনারের প্রিপারেশন করতে। আজকে উইকেন্ড স্পেশাল। তারপর হাজব্যান্ড ডিমান্ড করেছে মাটন কষা আর পরোটা খাবে। পরোটা শুনে ভয় পাবেন না, এটা আটা বা ময়দার তৈরি পরোটা না, এটা স্পেশাল কিটো পরোটা। পরোটার রেসিপিটা আমি একটু পরে শেয়ার করব। মাটন কষাটাকে বসিয়ে দেবো। মাটনটা আমি অলরেডি ম্যারিনেট করে রেখেছি সব রকমের মশলা দিয়ে। এই নর্মাল যেরকম ঘরে আমরা মাটন কষা বানাই সেরকমই বানাবো, খালি একটাই যে পেঁয়াজ রসুন আর আদার পরিমাণটা একটু কম ব্যবহার করব। তো চলুন রান্নাটাকে শুরু করে নিই। এখন আমি কিটো পরোটার প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে আমি ওয়েইং স্কেলে বাটি বসিয়ে নিয়েছি সবার আগে। আমি এখানে দুজনের কিটো পরোটা বানানোর মতন পরিমাণ নিচ্ছি। সবার প্রথমে দিয়ে দেবো আলমন্ড ফ্লাওয়ার 50 গ্রাম। এই আগের দিন যে আলমন্ড ফ্লাওয়ারটা আমরা বাড়িতে বানালাম এটা সেটাই। এর মধ্যে নেব 50 গ্রাম ডেসিকেটেড কোকোনাট। এবার দেবো 2 চামচ ইসবগুল। ইসবগুল আমরা ব্যবহার করছি বাইন্ডিং এর জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, অল্প একটু ঘি, বেশি না 3 থেকে 4 গ্রাম, আর 1 চামচের মতন জল ঝরানো টক দই। আগে একটু জল গরম এখানে করে রাখলাম, প্রয়োজন পড়লে জল অ্যাড করব। এটা আগে ভালো করে মেখে নেব। অল্প অল্প করেই জলটা অ্যাড করবেন, একসাথে অনেকটা জল অ্যাড করে দেবেন না। এটাকে এবার আমরা কিছুক্ষণ ঢেকে রেস্ট করতে দেব। এখানে আমি দুটো পার্চমেন্ট পেপার নিয়ে নিয়েছি। পার্চমেন্ট পেপারের মধ্যে আমি রুটিটা বেলবো। পার্চমেন্ট পেপার ইউজ করার ফলে রুটিটা বেলতে খুব সুবিধা হবে এবং খুব ইজিলি আমরা এটা তাওয়াতে ট্রান্সফার করে নিতে পারবো। এটা যেহেতু আটা বা ময়দা দিয়ে তৈরি নয়, ফলে এর মধ্যে বাইন্ডিং এজেন্টটা একটু কম, তাই কোণাগুলো ভেঙে যেতে পারে। তার জন্য কোণাগুলোকে আমি মুড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে রুটির সাইজের গোল বাসন থাকলে সেটা দিয়েও আপনারা কেটে নিতে পারেন। আমার বেলা হয়ে গেছে, এবার চলুন এটাকে ভেজে নিই। তাওয়া গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি রুটিটাকে দিয়ে দিলাম। খুব সাবধানে আলতো হাতে এটাকে উল্টাতে হবে।
এবার আমাদের পরোটা তৈরি, চলুন সার্ভ করে নিই। আমাদের ডিনার কিটো পরোটা আর মাটন কষা রেডি অ্যান্ড সার্ভ। ভিডিও শেষ করার আগে একটাই বিষয় নিয়ে একটু কথা বলার ছিল। There are some of you who doesn't understand Bengali but they like to watch our videos. So thank you so much for your love and support. We just want to share that sometimes it's difficult for us to upload the video and add the subtitles at the same time, as this video editing and creating is a little new for us. So please allow us some time. I'll make sure that I'll upload and add all the subtitles at the same time. Thank you so much for your love and support. তো ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী দিনে আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা